বাংলার এমনই একটা অ্যাক্ট্রেস যার নাম হলো কোয়েল মল্লিক। সে কিন্তু এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির সমস্ত বড় বড় অ্যাক্টর যেমন দেব, জিৎ সবার সাথে কিন্তু কাঁধ মিলিয়ে চলে, কারণ তারই একটা মুভি সাগরদ্বীপে জকের ধন। এই মুভিটা কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ 10 মুভির মধ্যে 3 নম্বরে রয়েছে, মানে বক্স অফিস কালেকশনের ক্ষেত্রে, যেখানে কিন্তু এই খাদান মুভি না আসা পর্যন্ত কিন্তু সে 2 নম্বরে ছিল। এখন যদিও 3 নম্বরে এসেছে, সে কিন্তু 25.2 কোটি টাকা কালেকশন করেছে বক্স অফিসে, যেখানে লিড রোলে ছিল কিন্তু এই কোয়েল মল্লিক এবং পরমব্রত। শুধু তাই নয়, 2014 সালের এই অরুন্ধতী মুভিটার মাধ্যমে কিন্তু সে বারবার প্রমাণ করে দিয়েছে যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে শুধু মেল সেন্ট্রিক মুভি চলে না, ফিমেল সেন্ট্রিক মুভিও চলে। এই অরুন্ধতী মুভিটা কিন্তু সবকিছু দৃষ্টি পাল্টে দিয়েছিল এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। শুরুর দিকে তার মুভিগুলো কিন্তু ভালোই চলেছিল, এর জন্য তো তিনি 2006 সালে একটা বলিউডের মুভিতেও চান্স পেয়ে যায় বলতে তাকে অফার করা হয়েছিল গ্যাংস্টার মুভির জন্য, কিন্তু সে এই প্রস্তাবটা ফিরিয়ে দেয়, কারণ সেখানে একটা অন্তরঙ্গের দৃশ্য ছিল। সেই দৃশ্যটা না করার জন্য সে আপত্তি জানায় এবং ওই মুভিটা ফিরিয়ে দেয়, যেখানে পরে কঙ্গনা রানাওয়াত অভিনয় করে এবং এই মুভিটা কিন্তু বক্স অফিসে প্রচুর ভালো চলে। কিন্তু সে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির এমনই একটা অভিনেত্রী যে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কোনো বাজে দৃশ্য সিন করেনি, এর জন্য তো তিনি তার বলিউডের প্রথম প্রস্তাবটাই ফিরিয়ে দেয়। তাছাড়াও শুরুর দিকে তাকে অনেক নেপোকিড বা নেপোটিজমের জন্য অনেক ট্রোল হতে হয়েছে, যে সে রঞ্জিত মল্লিকের মেয়ে বলে শুরুতেই এই মুভিতে চান্স পেয়ে গেছে এবং তাকে তো অনেকে ন্যাকা বলতো। এইসব কিছু সহ্য করার পরেই কিন্তু সেই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে টপ অ্যাক্টরদের মধ্যে নাম্বার 1 হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়েল মল্লিকের এই পুরো মুভির জার্নিটা, যেখানে সে বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ মুভিগুলো কিন্তু সে ফিমেল সেন্ট্রিক মুভিগুলো কিন্তু সেই দিয়েছে। তাই আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। 28 এপ্রিল 1982 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করে কোয়েল মল্লিক। সে কিন্তু পড়াশোনায় অনেক ভালো ছিল এবং পড়াশোনা কমপ্লিট করার পরে কিন্তু সে 2003 সালে নাটের গুরু মুভিতে চান্স পায়। মুভিতে চান্স পাওয়াটা তার একটু ইজি ছিল, কারণ রঞ্জিত মল্লিক তো এই বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ অ্যাক্টরদের মধ্যে একজন ছিল, তার জন্য এই মুভিতে চান্স পাওয়াটা একটা নিউ কামারের থেকে ইজি ছিল। এই 2003 সালে যখন এই মুভিটার শুটিং চলছিল, সে কিন্তু সেই সময় অনেকটাই চাপা এবং লাজুক ছিল। এর জন্য যখন তার প্রথমবারের মতো মেকআপ করা হলো, সেই মেকআপ রুম থেকে বেরোতে সে কিন্তু অনেকটাই ভয় পাচ্ছিল এবং লজ্জিত ফিল করছিল। কিন্তু সে একটা ইন্টারভিউতে বলে, আমি যখন মেকআপ রুম থেকে বেরোবো তখন আমার খুব ভয় লাগছিল, তখন দেবদূতের মতোই পাঠিয়ে দিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে, যেখানে সে বলে সেই দিন শেষমেশ সৌমিত্র জেঠুর সঙ্গেই আমি মেকআপ রুমের বাইরে পা রেখেছিলাম এবং এর জন্যই তো সে তাকে বলে যে দেবদূতের মতোই তাকে পাঠিয়েছিল আমার জীবনে। তার প্রথম মুভিটাই কিন্তু বক্স অফিসে সুপার হিট হয় এবং সেটা কিন্তু বক্স অফিসে 165 দিন ধরে চলেছিল। মুভিটার গানগুলো তো প্রচুর পরিমাণে ভাইরাল ছিল, সমস্ত মানুষের মুখে মুখে লেগেছিল। এবং এই প্রথম মুভিটার পরেই কিন্তু এই কোয়েল মল্লিককে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হয়নি। তার মুভিটা এতটাই সাকসেসফুল হয়েছিল যে 2004 সালে বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ অ্যাক্টর প্রসেনজিতের সাথে কিন্তু তার সেকেন্ড মুভিটা চলে আসে, মানে সেকেন্ড মুভিতে চান্স পায় প্রসেনজিতের সাথে। যদিও মুভিটা অতটা চলেনি, কিন্তু প্রসেনজিতের বাদশা দ্য কিং এই মুভিটা কিন্তু তার সেকেন্ড মুভি ছিল। এবং সেই সালে তার থার্ড মুভি আসে, যেটা হলো বন্ধন মুভি। এটা কিন্তু জিৎ আর কোয়েল একসাথে মুভি করেছিল এবং এটা তো বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল, অল টাইম ব্লকবাস্টার, যেটা বক্স অফিসে 200 দিনেরও বেশি চলেছিল এবং সেটা 2004 সালের হাইয়েস্ট ক্রসিং বেঙ্গলি ফিল্মের মধ্যে একটা হয়ে যায়, 1 নম্বরে চলে আসে। মুভিটার গানগুলো তো প্রচুর পরিমাণে চলেছিল। সে ছিল বড়ই আনমনা, কিছু হাসি কিছু আশা। এবং এই মুভির পরে জিৎ আর কোয়েলের জুটিটা কিন্তু একটা ব্লকবাস্টার জুটি হয়ে যায়। তারপরে কিন্তু ম্যাক্সিমাম মুভিতে তাদের জুটি কিন্তু দেখা যায়, যেমন মানিক বলো, যুদ্ধ বলো, শুভদৃষ্টি বলো, সাত পাকে বাধা বলো, প্রত্যেকটা মুভিতে কিন্তু তাদেরকেই কাস্ট করা হয় এবং প্রত্যেকটা মুভি কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হয়। এবং এই বন্ধন মুভিটা যে বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল এবং
চন্দন মুভির প্রত্যেকটা গান কিন্তু প্রচুর পরিমাণে চলেছিল। তিনি এইসব মুভির মাঝেও কিন্তু অনেক মুভি আনছিল, যেমন বাদশাহ, দা কিং, শুধু তুমি, দেবী পক্ষ, প্রেমী নাম্বার 1। কিন্তু তার ম্যাক্সিমাম মুভিগুলো তারা জিতের যে জুটিটাই, এই জুটিটার মুভিগুলোই কিন্তু বেশি চলছিল। আর বাদ বাকি যে মুভিগুলো আসছিল অন্য অন্য নায়কের সাথে, সেগুলো কিন্তু সেরকম একটা চলে না। যেমন 2005 সালে আসা শুভদৃষ্টি মুভি, সেই মুভিটা তো বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মুভিটার প্রত্যেকটা গান কিন্তু চার্টবাস্টার গান ছিল। এই মুভিটা সেই সময় আনন্দলোক পুরস্কারের বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ড পেয়েছিল এবং কোয়েল মল্লিক তো বেস্ট রাইজিং স্টার, বেস্ট আপকামিং স্টারের অ্যাওয়ার্ডও পেয়েছিল। এরপরে 2007 সালে হিরেন চ্যাটার্জির সাথে একটা মুভি আসে নবাব নন্দিনী, সেই মুভিটাও কিন্তু খুব ভালোই চলেছিল। তারপরে তার একটা নতুন জুটি শুরু হয়, যেটা প্রেম কাহিনী মুভির মাধ্যমে শুরু হয় দেবের সাথে। এই মুভিটা তো বক্স অফিসে খুব ভালো চলেছিল এবং তারপর থেকেই তার আর দেবের একটা কিন্তু জুটি শুরু হয়ে যায়, যেখানে সেই জুটিতে কিন্তু পপুলার ব্লকবাস্টার মুভি আসে, যেমন মন মানে না, বলো না তুমি আমার, পাগলু 2, রংবাজ, হিরোগিরি, ককপিট, এরকম কিন্তু প্রচুর মুভি আসে তার আর দেবের সাথে এবং এই মুভিগুলো বক্স অফিসে সুপারহিটও হয়। জিতের সাথেও যেরকম ব্লকবাস্টার মুভি এসেছিল, সাত পাখে বাঁধা, নীল আকাশের চাঁদনি, দুই পৃথিবী, 100% লাভ, বেশ করেছি, প্রেম করেছি, শেষ থেকে শুরু। মানে বেসিক্যালি বলতে গেলে তার আর দেবের জুটি এবং তার আর জিতের জুটি, এটাই কিন্তু তার লাইফের সব থেকে বড় জুটি ছিল, এই দুটো জুটি। এবং এই জুটির মুভিগুলোই বক্স অফিসে ভরে ভরে টাকা এনে দিচ্ছিল। কিন্তু তারপরে শুরু হয়ে যায় তার লাইফের আলাদা একটা জার্নি, যেটা হলো সিঙ্গেল লিড রোল। মানে সেই মুভিতে সে নিজেই লিড রোলে থাকতো, মানে ফিমেল সেন্ট্রিক মুভি। যেখানে 2014 সালে তার প্রথম মুভি আসে অরুন্ধতী মুভি। এই মুভিটার বক্স অফিস কালেকশনে কিন্তু দেখিয়ে দিয়েছিল যে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে এমন একটা অ্যাক্ট্রেস আছে যে এরকম ধরনের মুভি করতে পারে। এই মুভিটার পরে তো তাকে এ ওয়ারিয়র অফ কুইন বলা হতো কোয়েল মল্লিককে, এবং তারপর থেকে কিন্তু সে আর কখনোই পিছনে ফিরে তাকায়নি। তাকেই হিট মেশিন বলা হয়। তার পিছনে কোনো লিড রোলে হিরোকে লাগে না তার মুভিটা ব্লকবাস্টার বানাতে, সে নিজেই একাই 100। এর জন্য তো সে বক্স অফিসে ভরে ভরে টাকা ইনকাম করে দিচ্ছিল। যেমন তার 2019-এ সাগরদ্বীপে জকের ধন, সেই মুভিটা তো বেঙ্গলি ইন্ডাস্ট্রির টপ 10 মুভির মধ্যে 3 নম্বরে রয়েছে এখন, যেটা 25.2 কোটি টাকা কালেকশন করে। এবং তাছাড়া তার এরকম অনেক ধরনের মুভি আসে, যেমন মিতিন মাসি, রক্ত রহস্য, ফ্লাইওভার, বনি, জঙ্গলে মিতিন মাসি, এবং রিসেন্ট টাইমে তার একটা মুভি আসছে সোনার কেল্লায় জকের ধন। মানে এই জকের ধন সিরিজেরই সেকেন্ড পার্ট এটা, সোনার কেল্লায় জকের ধন। এবং তার আরেকটা মুভি আসতে চলেছে একটা খুনির সন্ধানে মিতিন, মানে ওই মিতিন মাসির সেকেন্ড পার্ট আসতে চলেছে। মানে তিনি কিন্তু এখন এই ধরনের মুভিগুলোই করে যাচ্ছে। আর এই সব মুভির মাধ্যমে কিন্তু তাকে বেঙ্গলি ইন্ডাস্ট্রির সমস্ত অ্যাক্ট্রেসদের থেকে তাকে আলাদা করে তোলে, যে নিজে চ্যালেঞ্জ নিয়ে এইসব ধরনের মুভিগুলো করে এবং বক্স অফিসে পারফরমেন্স করে দেখায়। যদিও এত কিছুর পিছনে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল রয়েছে, কিন্তু তাও তাকে শুরুর দিকে নেপোকিট বলে অনেক ট্রোল করা হতো। দেখো, ট্রোল করাটা এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু ঠিকই আছে, কারণ তিনি কিন্তু প্রথম রঞ্জিত মল্লিকের তারাই এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছিল, সেটা তো মানতেই হবে। আর 4-5টা যেরকম স্ট্রাগল অ্যাক্টরস, তাদের মতো তো সে শুরুর থেকে সিরিয়াল করে বা কোনো ছোট ছোট থিয়েটার করে আসেনি, সে ডাইরেক্ট কিন্তু মুভিতেই চান্স পেয়েছে। এর জন্যই তো রঞ্জিত মল্লিকের ক্রেডিটটা তাকে দিতেই হবে। কিন্তু ক্রেডিট দিলেই যে সে ভালো অ্যাক্ট্রেস হয়ে যায় সেটা কিন্তু নয়। বলিউড টলিউডে এমন অনেক অ্যাক্টর আছে যারা কিন্তু নেপোটিজমের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে এসেছে, কিন্তু তার নিজের জায়গাটা কিন্তু নিজেকেই করে নিতে হবে তার ভালো অ্যাক্টিং এর মাধ্যমে, যেটা অনেকেই করেছে। যেমন আলিয়া ভাট, রণবীর কাপুর, করিনা কাপুর, এরকম অনেক নেপোকিট হয়েও কিন্তু বক্স অফিসে ভরে ভরে টাকা ইনকাম করে দিয়েছে এবং তাদের অ্যাক্টিং স্কিলের মাধ্যমে সমস্ত মানুষের মন জয় করে নিয়েছে। সেই খাতায় কিন্তু নাম লিখিয়েছে কোয়েল মল্লিক। সে কিন্তু তার অ্যাক্টিং এবং স্কিলের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে তার জায়গা করে নিয়েছে। তাছাড়া এরকম অনেক অ্যাক্টর আছে তো, যেমন অর্জুন কাপুর, সেও তো নেপোটিজমের মাধ্যমে এসেছে, কিন্তু তাকে তো অনেক মুভি দেওয়ার পরেও একটা মুভিও কিন্তু ভালো দিতে পারেনি, শুধু তার অ্যাক্টিং স্কিলের জন্য। তার অ্যাক্টিংটা এতটাই বাজে যে ইন্ডাস্ট্রি তাকে বারবার সুযোগ দিলেও সে কিন্তু কোনো কাজ করতে পারেনি, কোনো দর্শকের মন জয় করতে পারেনি। যেমন সব থেকে বড় উদাহরণ হলো আমাদের ইন্ডিয়ার সব থেকে বড় ব্যবসায়ী আম্বানি পরিবার। আম্বানি পরিবারের কিন্তু সম্পত্তি অনেক ছিল, তাদের বাবার সম্পত্তি কিন্তু 2 ভাই সমান ভাগে ভাগ করে নিয়েছিল, কিন্তু তাদের বাবার ব্যবসাটা কিন্তু এক ভাই চালিয়ে গেছে, আরেক ভাই কিন্তু পুরো ডুবে গেছে। কারণ আরেক ভাই পারেনি, তার স্কিল ছিল না ওই অনিল আম্বানি, তার জন্যই তো সে একদম নিচেই নেমে গেছে, ডাউনফল হয়ে গেছে। কিন্তু অন্যদিকে দেখো, সেও কিন্তু একই জিনিস পেয়েছে, কিন্তু তার ব্যবসা এখন টপে রয়েছে, ইন্ডিয়ার সব থেকে নাম্বার 1 বিজনেসম্যান। তার মানে এখান থেকে একটা জিনিসই শেখা যায়, নেপোটিজম কিন্তু সেটা শুরুর থেকেই আছে। তোমার সেটা থাকলে তুমি কেন সুযোগ লাগাবে না? তোমার বড় ব্যবসা থাকলে নিজের ছেলেকেও তো সেই ব্যবসায় লাগিয়ে দাও, তাকে তো বলো না যে তুই
নিজের থেকে যা করবি করবি, আমার এই ব্যবসা থেকে তোকে কিছু দেবো না। নেপোটিজম কিন্তু শুরুর থেকেই আছে এবং সাধারণ মানুষের মধ্যেও আছে, তাই নেপোটিজম খারাপ জিনিস না। কিন্তু নেপোটিজমের পরে তুমি কি করো, তোমার স্কিলটাকে কিভাবে ইউজ করো, সেটাই হলো মোদ্দা কথা। সেটা কিন্তু আলিয়া ভাটের গাঙ্গুবাই মুভিটা সবাইকে দেখিয়ে দিয়েছে এবং কোয়েল মল্লিকের অরুন্ধতী মুভিটা সবাইকে দেখিয়ে দিয়েছে। নেপোকিট তো বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও আছে, যেমন বনি সেনগুপ্ত, তাকে তো তার অ্যাক্টিং এর জন্য ভরে ভরে ট্রোল করা হয় যে এত বাজে অ্যাক্টিং করে সে। এর এখনো কয়েক জন্ম লাগবে প্রথম সারির অভিনেতাদের লিস্টে পৌঁছতে, কয়েক জন্ম লাগবে। এখনো অভিনয়ের অজানে না, তাও অনেকে নিজেকে চেঞ্জ করেছে। এককালে অঙ্কুশও ভালো অভিনয় করতো না, অঙ্কুশের মতোই ছিল, কিন্তু অঙ্কুশ নিজেকে চেঞ্জ করেছে, আজকে সে একটা এফআইআর স্বীকারপুর করছে। তাদের বলা মানায় যে আমি প্রথম সারির অভিনেতা। কোন লজিকে বলে? জীবনে একটা না ভালো অভিনয় দিয়েছে, সবাইতে একই নায়িকার সঙ্গে কাজ করে, একই অভিনয় করে। এবং রিসেন্ট টাইমে তার যেই মুভিটা, যেমন ওই সাগের দ্বীপে জকের ধনের দ্বিতীয় পার্ট, সোনার কেল্লায় জকের ধন, এই মুভিটা বক্স অফিসে কিরকম পারফরমেন্স করে সেটা দেখলেই বোঝা যাবে যে কোয়েল মল্লিক আসলে কি করতে পারে। সে এমনই একটা ব্র্যান্ড হয়ে গেছে যে তার নামে কিন্তু এখন মুভি চলে যেরকম দেব আর জিতের নামে চলে। মানে সোজা ভাষায় বলতে গেলে তাকে যে নেপো কিড বলে তাকে ট্রোল করা হতো, সেই সমস্ত কিছুর জবাব দিয়েছে সে তার কাজের মাধ্যমে। এবং ভবিষ্যতেও তার অনেক মুভি আসতে চলেছে, যেমন একটি খুনির সন্ধানে মিতিন মাসি এবং স্বার্থপর মুভিটা যে কি মুভি সেটা এখন শুধু টাইটেল বেরিয়েছে, এর স্টোরি কি হতে চলেছে সেগুলো এখনো জানা যায়নি। এবং এই সব মুভির মাধ্যমে সে হয়তো আবার বক্স অফিসে ঝড় আনতে চলেছে, সেগুলো তো ভবিষ্যতই জানে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এই কোয়েল মল্লিকের ক্যারিয়ার গ্রাফ নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।